তাহলে আজকে আমরা নবম শ্রেণীর প্রথম ক্লাস শুরু করব। প্রথম ক্লাসের প্রথম চ্যাপ্টার নবম শ্রেণীর হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এই বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা কিন্তু ক্লাস 8-এও কিছু অঙ্ক করেছি। সেখানে আমাদের মূলদ সংখ্যা ছিল ওই অধ্যায়ের নাম। সেই মূলদ সংখ্যার যা যা পড়েছি সেই সমস্ত আইডিয়া এবং তারপর অমূলদ সংখ্যা কি আর যা যা সকল নাম্বার নিয়ে আমরা কাজ করি, অঙ্ক করি এতদিন ধরে, সেই সমস্ত অঙ্কর সেই নাম্বারগুলো সম্পর্কেই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। অধ্যায়ের নাম দেখছো বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে আমরা যা গণনার জন্য ব্যবহার করি, যোগ বিয়োগের জন্য ব্যবহার করি, যে কোনো হিসেব করার জন্য, অঙ্ক কষার জন্য ব্যবহার করি, সেই সমস্তই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম একদম তোমরা অধ্যায় 1-এর 1 নম্বর পাতা খুলে দেখো। প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা বলতে গেলে প্রথমে আসি হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে না, যেই সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি। যে কোনো জিনিস গণনার জন্য, গোনার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেই সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো কত থেকে না 1, 2, 3, 4 করে করে এইভাবে তুমি যতদূর ইচ্ছা কাউন্ট করতে পারো কিনা, তো সেই যতদূর ইচ্ছা আমরা কাউন্ট করতে পারি কিনা সেই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা বলবো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার দল। এটা কিন্তু আমরা ক্লাস 8-এও পড়েছি। এরপর আসি স্বাভাবিক সংখ্যার পরে কি না, স্বাভাবিক সংখ্যার পরে হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলবো? অখণ্ড সংখ্যা হচ্ছে এই যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো আছে একদম চলতেই থাকবে, যার কোনো সীমানা নেই, চলতেই থাকবে চলতেই থাকবে, অসীম পর্যন্ত আমরা গুনতে পারবো। এই সংখ্যাগুলোর সঙ্গে এখানে কিন্তু শূন্যটা নেই। তো শূন্যটা সমেত যদি আমরা বলি 0, 1, 2, 3 করে করে তারপর যতদূর খুশি করতে পারে কিনা, সেখানে 1000 হতে পারে, 50,000 হতে পারে, যে কোনো নাম্বার বলি কিনা, সেই সমস্ত শ্রেণী বা সেই দলটাকে আমরা বলবো হচ্ছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে, অখণ্ড সংখ্যা 1 থেকে শুরু করে যতদূর খুশি যাওয়া যেতে পারে তার সঙ্গে 0টা যোগ হবে। এরপরে আমরা কি করব? তারপরে দেখো বইয়ে, এরপরে আমরা আসবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে না, দেখো আমরা ক্লাস 6 থেকে একদম শুরু করেছি, ক্লাস 6-এ করেছি কিছু, ক্লাস 7-এ, ক্লাস 8-এও করেছি। কি করেছি না, সংখ্যা রেখা এঁকেছি। আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ জানি, তাই তো? তো সংখ্যা রেখাটা কিরকম? সংখ্যা রেখা এই যে এরকম ভাবে আমরা করেছি, সেখানে 0, ডান দিকে আমরা ধনাত্মকগুলো নিই, 1, 2, 3, 4, 5 করে এখানে যতদূর খুশি বাড়াতে পারি। এদিকে -1, -2, -3, -4, এইভাবে আমরা কিন্তু সংখ্যা রেখা দিয়ে অঙ্ক করেছি। তো এই যে সংখ্যা রেখাটা আছে, এই সংখ্যা রেখাতেই যে নাম্বারগুলো আছে, এই 0, 1, 2, 3, 4, এই যে নাম্বারগুলো, এগুলো এক প্রকার অখণ্ড, তার মধ্যে এই অংশটা অখণ্ড আছে। তো এই সংখ্যাগুলোকে যে মানে যেগুলো গোটা গোটা নাম্বার, সেই নাম্বারগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। মানে -3, -2, -1 করে এদিকে আমরা নিচে যতদূর ইচ্ছা ছোট নাম্বার নিতে পারি, মাইনাসে নেগেটিভে, তারপর 0 আসবে, 1, 2, 3, 4 করে করে এদিকে আমরা যতদূর খুশি যেতে পারবো। তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর দলকে এখানে মাইনাসে যতদূর খুশি যাওয়া যেতে পারে, এখানে প্লাসে যতদূর খুশি যাওয়া যেতে পারে, এই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এবার এই পূর্ণ সংখ্যাকে একটু ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায় না, পূর্ণ সংখ্যার 0-র বাঁদিকে যে সংখ্যাগুলো আছে, মানে এইখান থেকে শুরু করে এই দিকে যতদূর ইচ্ছে যাই, এই সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার 0-র ডান দিকে যে সকল সংখ্যাগুলো আছে, সেই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো বলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এইগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এগুলো পুরোটাই কিন্তু ক্লাস 8-এই আমরা বেশিরভাগটা করে এসেছি। তাহলে 0-র বাঁদিকের গুলো
ঋণাত্মক পূর্ণ সংখ্যা, জিরোর ডান দিকের গুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এখানে জিরো তো ধনাত্মকও বলতে পারবো না, ঋণাত্মকও বলতে পারবো না, তাহলে জিরোটাকে কি বলবো না, জিরো হচ্ছে একটা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা, ঋণাত্মকও নয় ধনাত্মকও নয়। তাহলে জিরো হলো এমন একটি পূর্ণ সংখ্যা, এটা কিন্তু প্রশ্নে দেয়, এমন একটি পূর্ণ সংখ্যা যেটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু বেশিরভাগই ক্লাস 8-এর কনসেপ্ট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলছি, 1 2 3 4 5 6 করে যতদূর খুশি কাউন্ট করতে পারি। অখণ্ড সংখ্যা বলছি এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্যটাকে ধরে। আর পূর্ণ সংখ্যা কাকে বলছি না, জিরোর বাম দিকে -1 -2 -3 -1000 -10,000 করে যতদূর খুশি, এদিকে প্লাসে 1 2 3 4 করে যতদূর খুশি। তার মধ্যে এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরো হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যেটা কিনা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? হ্যাঁ, লিখে নাও এটা একবার। তাহলে এবার আমরা এই 3 ধরনের সংখ্যার ধর্ম সম্পর্কে একটু আইডিয়া করব। প্রথম কি না, দেখো এই যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 আরো যা করা যায়, তাহলে আমরা দেখবো আমরা যদি দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করি তাহলে কি পাবো। আমরা ধরো এই একটা স্বাভাবিক সংখ্যা নিলাম, এই একটা স্বাভাবিক সংখ্যা নিলাম, তাহলে আমরা 2 + 3 করলে কত পাবো, আমরা 2 + 3 করলে কি পাবো, 5 পাবো, তাই তো। তাহলে যে কোনো নাম্বার নিই, আমরা 50 + 55, এরা দুজনেই স্বাভাবিক সংখ্যা, তাহলে এদের যোগ করলে আমরা কত পাবো, 105 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে সবসময় আমরা স্বাভাবিক সংখ্যাই পাবো, ঠিক আছে। কিন্তু যদি আমরা বিয়োগ করি তাহলে কি সবসময় স্বাভাবিক সংখ্যা পাবো? তাহলে দেখি না, আমরা যদি বিয়োগ করি এই একই 3 - 2 করলে আমরা পাচ্ছি 1 পাচ্ছি, যেটা কিনা একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমরা যদি 4 - 6 করি তাহলে কি স্বাভাবিক সংখ্যা পাবো? 4 - 6 করলে কত, -2, -2টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে আমরা সবসময় স্বাভাবিক সংখ্যা পাবো, কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করলে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা সবসময় পাবো না। এগুলো কিন্তু ছোট প্রশ্ন দেবে। তেমনই যদি আমরা গুণ করি 5 × 7 তাহলে আমরা কি পাচ্ছি, 35, একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। যে কোনো নাম্বার নিয়ে, স্বাভাবিক সংখ্যা যা যা আছে যে কোনো নাম্বার নিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাবো। কিন্তু এই দুটোকে যদি আমরা ভাগ করি 10/2 তাহলে কাটাকুটি করে আমরা 5 পাচ্ছি, যেটা কিনা একটা স্বাভাবিক সংখ্যা। কিন্তু এই 10 ভাজিতকে যদি আমরা 3 করি তাহলে কি পাবো, পাবো না স্বাভাবিক সংখ্যা। তাহলে এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়, কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। একইভাবে ভাবতে গেলে অখণ্ড সংখ্যার ক্ষেত্রে কিন্তু তাই। অখণ্ড সংখ্যারও দুটো অখণ্ড সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সবসময় অখণ্ড সংখ্যা পাবো। একইভাবে দুটো অখণ্ড সংখ্যাকে গুণ করলেও সবসময় অখণ্ড সংখ্যা পাবো, কিন্তু বিয়োগ করলে বা ভাগ করলে আমরা কিন্তু কখনো অখণ্ড সংখ্যা সবসময় পাবো না। কখনো কখনো আমরা অখণ্ড সংখ্যা পাবো, কখনো কখনো আমরা পাবো না। তাহলে সবসময় পাবো এটা বলতে পারবো না, ঠিক আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি যোগ করি না, আমরা এইটা আর এটাকে যদি যোগ করি তাহলে 2 + 4 সমান আমরা 6 পাচ্ছি, এটা পূর্ণ সংখ্যা হচ্ছে। আমরা এটার সঙ্গে যদি এটাকে যোগ করি তাহলে -3 + +1 তাহলে কত পাবো, -2, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবো। একইভাবে আমরা যদি দুটো পূর্ণ সংখ্যাকে বিয়োগ করি 4 - 2, 2 পাচ্ছি পূর্ণ সংখ্যা। আমরা যদি 2 - 4 করি তাহলে -2 পাবো, এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, তাই তো। তাহলে
স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যোগটা সর্বদা অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা পাবো, কিন্তু বিয়োগটা পাচ্ছিলাম না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। পূর্ণ সংখ্যায় যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যাটাও আছে, ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলি, তাহলে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ সর্বদাই কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবো। এবং একইভাবে গুণটাও কিন্তু আমরা যদি -5কে 7 দিয়ে গুণ করি, +7 দিয়ে গুণ করি, তাহলে পাবো -35। এটাও কিন্তু একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যার গুণফলও কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা হবে, কেবলমাত্র ভাগ করলে কিন্তু হবে না। আমরা যদি -3কে -4 দিয়ে ভাগ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু 3/4 পাবো। আবার এই -3কেই যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে -3/5। এগুলো কিন্তু ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু নয়। তাহলে এগুলো ভগ্নাংশ পাচ্ছি, তাহলে সব সময় কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন বা সত্য মিথ্যায় দিতে পারে। কি কি আমরা কনসেপ্টগুলো শিখলাম? তাহলে যেইগুলো বললাম একবার আমি লিখে দিচ্ছি। কি না, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল এবং গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। ঠিক আছে, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল আর গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা, কিন্তু বিয়োগ ও বিয়োগফল ও ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না। ঠিক আছে, একইভাবে অখণ্ড সংখ্যারও কিন্তু তাই। দুটি অখণ্ড সংখ্যারও কিন্তু যোগফল আর গুণফল, দুটো অখণ্ডর কি যোগ আর গুণ কি পাবো? অখণ্ডই হবে, অখণ্ড হবে। কিন্তু বিয়োগ আর ভাগ সর্বদা অখণ্ড কি হবে? হবে না। ঠিক আছে, তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে, বিয়োগফল আর ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। একইভাবে অখণ্ডরও যোগ আর গুণ সর্বদা অখণ্ড হবে, কিন্তু বিয়োগ আর ভাগ সর্বদা অখণ্ড হবে না। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে? পূর্ণ সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ সর্বদা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার যোগ আর গুণ সর্বদা স্বাভাবিক সংখ্যা, বিয়োগফল ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। অখণ্ডর ক্ষেত্রেও তাই, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ আর গুণ সর্বদা পূর্ণ সংখ্যা পাবো, কিন্তু ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা পাবো না। ঠিক আছে, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং অখণ্ড সংখ্যা এগুলো সম্পর্কে শিখলাম। এবার আমরা শিখব হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? না, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q যে কোনো পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই সকল সংখ্যাকে
মূলদ সংখ্যা বলে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, আমরা এই যে পূর্ণ সংখ্যার যে সংখ্যা রেখাটা পেলাম 0 1 2 3 4, এদিকে -1 -2 -3। এখন এই যে পূর্ণ সংখ্যাটা বা পেয়েছি সংখ্যা রেখায়, এই যে গ্যাপে এর মাঝখানেও তো কিছু সংখ্যা আছে, সেগুলোকে তো আমরা এতক্ষণ বলিনি, তাই তো? যেমন আমাদের স্কেলে, কাঁচের যে স্কেল আমরা ব্যবহার করি, সেখানে 1 সেমি 2 সেমি 3 সেমি এবং তার মাঝখানে আবার 10টা করে ভাগ থাকে। তাহলে এখানেও নিশ্চয়ই সেই ভাগগুলো আছে, তো সেইগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব? না, সেইগুলোকে ডিফাইন করার জন্যই আসছে হচ্ছে আমাদের মূলদ সংখ্যার ধারণা, মানে আমরা যেগুলো ভগ্নাংশের সংখ্যা বা দশমিক সংখ্যা আমরা যেগুলো দিয়ে অঙ্ক করেছি সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা তাহলে কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, কিউও যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, শুধুমাত্র কিউটা 0 হবে না। কেন হবে না বলছি। তো কিউ 0 হবে না, সেই সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন 2/3, এখন 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। বা -5/2, ঠিক আছে, -5 একটা পূর্ণ সংখ্যায় পাবো, 2 একটা পূর্ণ সংখ্যা পাবো, তাহলে এটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। একইভাবে এই যে 0টাকে যদি ভাবা যায় 0/2 বা 0/3, এগুলোর মান 0ই হয় এবং এগুলো আমরা এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই সকল সংখ্যাগুলোকেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। কারণ 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, মানে এই যে ভ্যালু এটা বা এটার ভ্যালু 0 হয়, সেই জন্য, ঠিক আছে। কিন্তু তাহলে কিউ নট ইকুয়াল টু 0 কেন বলছে না? আমরা যদি এটাই লিখতাম 2/0, 2/0 কি মান বের করা যায়? 2/0 মান বের করা যায় না, তাই তো? কারণ শূন্যকে আমরা যদি ভাগ করি 0/2, 0, 2 0 0 মিলে যেতে পারে, ঠিক। কিন্তু এইটাকে যদি আমরা করি, শূন্যকে যত দিয়ে গুণ করি না কিনা তখন তো মিলবে না। 0 1-এও 0 হবে, 0 2-এও 0 হবে, যাই করি না কেন সবসময় 0, তাহলে কখনোই মিলবে না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলি? অসংজ্ঞাত। 2/0 এই সংখ্যাগুলোকে আমরা বলি অসংজ্ঞাত, কারণ এর মান নির্ণয় সম্ভব নয়। ওই জন্যে হরে, এই যে ভগ্নাংশ আকারে লিখছি পি বাই কিউ আকারে, হরে কিন্তু 0 থাকা চলবে না। এটার কনসেপ্ট আরও আমি পরেও বলবো, ঠিক আছে। তাহলে এই সকল সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। এবার ওই মূলদ সংখ্যার যদি ধর্মগুলো আমরা একটুখানি চেক করে নিই, তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে, আর একটা বলি, এই যে 2 বা 3 এগুলো কি মূলদ সংখ্যা নয়? না, এগুলো মূলদ সংখ্যা। কারণ 3কে আমরা এইভাবে ভাবতে পারি 6/2, 3কে আমরা ভাবতে পারি 15/5, তাই তো? তাহলে 3, এই যে সকল পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকেও, বা 3কে আমরা 3/1 এইভাবেও ভাবতে পারি, ছোটবেলায় করেছি যখন যোগ বিয়োগ করেছি ভগ্নাংশে। তাহলে এই যে সংখ্যাগুলো, যেখানে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। ভগ্নাংশগুলো পড়বে, যেগুলো প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ সেগুলোতেও আসছে, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ, তার সঙ্গে কিন্তু এই পূর্ণ সংখ্যাগুলোকেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। তাহলে এবার দেখা যাক যে মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কি হবে। যদি আমরা দুটো মূলদ সংখ্যার যোগ করি, 2/3 প্লাস 4/5, তাহলে আমরা কত পাবো? লসাগু 15, 5 × 10 প্লাস 4 × 12, তাহলে 22/15। তাহলে কি এটা মূলদ সংখ্যা, তাই তো? একইভাবে যদি আমরা এটা বিয়োগ করতাম, তাহলে বিয়োগ করলে কি হতো? এটাকে মাইনাস করে দিলাম, তাহলে এটাও মাইনাস করে দিলাম, তাহলে আমরা অ্যান্সার কত পেতাম? তাহলে অ্যান্সার আমরা কত পেতাম? -12/15। হোক না -12, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যাতেই পড়বে, তাহলে এই পুরো সংখ্যাটাই কিন্তু ঋণাত্মক হবে, কিন্তু মূলদ সংখ্যাই হবে। একইভাবে যদি আমরা গুণ করতাম, এই 2/3কেই যদি আমরা 5/4 দিয়ে গুণ করতাম, তাহলে গুণ করে কত পেতাম? এটা কেটে গেলে 2, তাহলে উপরে 5 নিচে 6, তাহলে একটা পেলাম মূলদ সংখ্যা, গুণ করলো। একইভাবে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি পাবো? 2/3 ভাজিতক 5/4, ভাগ করলে আমরা কি হয় না, গুণ চিহ্ন দিয়ে পরেরটা অন্য নক নিই, তাহলে 2/3 গুণ 4/5, কাটাকুটি না গেলে লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ, তাহলে 8/15, যেটা কিনা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে যেটা কিনা একটা মূলদ সংখ্যা পেলাম। তাহলে দেখা গেল যে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটাই কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছিল না,
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ হচ্ছিল কিন্তু ভাগটা হচ্ছিল না। কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটাই একটা মূলদ সংখ্যা পাবো। শুধু একটাই শর্ত, এটাকে 0 দিয়ে ভাগ করা যাবে না। 0 ছাড়া যে কোনো ভাজক সংখ্যা নেওয়া যেতে পারে, ঠিক আছে। শুধু শূন্য, আমরা 4/5কে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা অসংজ্ঞাত পাবো। 0 যদিও একটা মূলদ সংখ্যা, কিন্তু হরে যেহেতু লিখেছি তাহলে এটা আমরা অসংজ্ঞাত পাবো। আমরা লবে নিতে পারি, 0/5 নিতে পারি, সেটার অ্যান্সার 0 হবে, এটা মূলদ সংখ্যা। কিন্তু হরে যদি নিই তাহলে সেটার আমরা মান কিন্তু অসংজ্ঞাত পাবো। ওই জন্যে বলা হবে যে 0 ছাড়া যে কোনো ভাজক নিলে দুটো মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। বাকি কিন্তু যোগ বিয়োগ গুণ সর্বদাই একটা মূলদ সংখ্যা পাবো, ঠিক আছে। এগুলো সব বই পরপর পয়েন্ট করে করে লেখা আছে, সেগুলো একবার তোমরা দেখে নেবে, বইতে নীল লাইনে লেখা আছে, সেগুলো দেখে নেবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা আসছি, এরপরে আমাদের কি করতে হবে না, এরপরে হচ্ছে আমরা এই যে সংখ্যা রেখা টেনেছি, এই সংখ্যা রেখায় তো আমরা পূর্ণ সংখ্যাগুলোকে বসিয়েছি, তাই তো। কিন্তু আমাদের যদি কোনো মূলদ সংখ্যা দেয়, এটাও এইটা আমরা কিছুটা পড়েছি, আমাদের যদি কিছু মূলদ সংখ্যা দেয় সেগুলো আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো। যেমন 2/3 দিল, 2/3, এটাকে সংখ্যা রেখায় কিভাবে বসাতাম না, প্রথমে কি দেখব, এই 2/3টা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে আছে। 2/3টা যেহেতু দেখা যাচ্ছে এটা কি ধরনের ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা কি জানি, ভগ্নাংশ হচ্ছে প্রকৃত আর অপ্রকৃত, তাই তো। তার প্রকৃত ভগ্নাংশগুলো কি, লব ছোট হর বড়, মানে 2/3, 5/6 এইগুলো। আর অপ্রকৃতর কি, লব বড় হয়, 7/2, 9/5, এই ধরনের সংখ্যাগুলো। আর এটা থেকেই আমরা মিশ্র ভগ্নাংশ করতাম। তো তাহলে প্রকৃত ভগ্নাংশগুলো সাধারণত ঋণাত্মক না হলে কি, সেগুলো সবসময় 1-এর চেয়ে ছোট হয়। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি 0 আর 1-এর মাঝখানে আছে। এবার এর হরে 3 আছে, এটার মানে কি 3/2, তাই তো। তাহলে আমরা কি করবো, এই 0 আর 1, এই 0 আর 1-এর মধ্যে আমরা 3 ভাগ করব, ওই অংশটা করে। তাহলে 3 ভাগ করলে আমরা দুটো যদি দাগ টানি তাহলেই হয়ে যাবে 1/2, 3 ভাগ। তাহলে এই যে প্রথম পোর্শনটা, এটা 0 আছে, প্রথম পোর্শনটা আমরা বলবো 1/3, দ্বিতীয় পোর্শনটা আমরা বলবো 2/3। আর এই একটাকে আমরা কি ভাবতে পারি, একটাকে 3/3, ঠিক আছে, একটা 3/3। তাহলে এই যে 2/3টা আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। সংখ্যা রেখায় এইভাবে আমরা বসাতে পারি। তেমনই যদি আমাদের দেয় 5/8, আচ্ছা দিলাম 15/8, 15/8, ঠিক আছে। তাহলে 15/8কে যদি আমাদের সংখ্যা রেখায় বসাতে দেয়, কি করবো, এটা প্রকৃত না অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মানে এটা কি 1-এর চেয়ে বড়। তাহলে প্রথমে খুঁজবো যে এই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে পড়ছে। তার জন্য আমরা একবার ভাগ করে দেখে নিলেই হবে। 15 কত, 8 1-এ যায়, 8 1-এ 8, 7, তার মানে কি, তারপর দশমিক দিয়ে হবে। তাহলে এটা কি 1-এর চেয়ে বড়, 2-এর চেয়ে ছোট। তাহলে এই সংখ্যাটা কিন্তু 1 আর 2-এর মাঝামাঝি কোনো একটা জায়গায় অবস্থান করবে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা টানবো, সংখ্যা রেখা টেনে 0 আমরা একটু চওড়া করে দেবো। এখানে -1 দিলাম, +1 দিলাম, 2 দিলাম। এবার এই যে হরে 8 আছে, তার মানে 1 আর 2-এর মাঝামাঝি জায়গাটা আমরা সমান 8 ভাগে ভাঙবো। যত ভাগে ভাঙতে হবে তার চেয়ে একটা কম দাগ দিলেই চলবে, কারণ শেষটা ওই 2টা হয়ে যাবে। তাহলে 7টা যদি 1 2 3 4 5 6 7, তাহলেই 8 ভাগ হয়ে যাবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, শেষেরটা 8 ভাগ। এবার আমরা পরপর নাম্বারগুলো লিখবো। আচ্ছা, 1 এখানে তলায় কি আছে, 8 আছে, তাই তো। তাহলে একটাকে আমরা কি ভাববো, একটাকে আমরা ভাববো হচ্ছে 8/8, ঠিক আছে। এরপর বাড়তে থাকবে, তাহলে 9/8, 10/8, 11/8, 12/8, 13/8, 14/8, 15/8, আর এই 16টা মানে 16/8। এটা ভগ্নাংশ কাটলে 2 হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসাতে পারবো, ঠিক আছে।
এর আরেকটা ছোট্ট কনসেপ্ট মনে করিয়ে দিই, সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশটা কি ছিল না, এই 2/5 আছে। তাহলে এই সমতুল্য ভগ্নাংশ কিভাবে বের করতাম, লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে। তাহলে আমরা যদি এটাকেও 2 দিয়ে গুণ করি, এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে এটা কত হবে 4/10। আবার এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 5 5 25, তাই তো। এইভাবে আমরা অনেক সমতুল্য সংখ্যা লিখতে পারবো, যার মান কিন্তু এটাই হবে, যার মান কিন্তু এটা হবে। এগুলোকে আমরা কি বলতাম, সমতুল্য ভগ্নাংশ। এগুলো কিন্তু লাগবে, ওই জন্য একবার মনে করি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বইয়ের 5 নম্বর পেজ খোলো। দেখো 5 নম্বর পেজে কি বলছে, এবার আমরা কি করব না, আমরা এই মূলদ সংখ্যা হোক বা পূর্ণ সংখ্যা হোক, এই সংখ্যাগুলোর মাঝে কিছু সংখ্যা খুঁজব। না, আমাদের প্রশ্নে কি দিতে পারে, প্রশ্নে আমাদের দিতে পারে দুটো মূলদ সংখ্যা বা দুটো পূর্ণ সংখ্যা, তার মাঝে একটা সংখ্যা বা দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, এরকম অনেকগুলো সংখ্যা বের করতে দিতে পারে, ঠিক আছে। প্রথমে আমি একটার পদ্ধতি দেখাই, তারপর অনেকগুলোর পদ্ধতি দেখব। যেমন আমরা পেজ নম্বর 5-এ দেখো, আমাদের প্রথমে একটা ছোট জিনিস দেখি, হলো 2 ও 3-এর মাঝে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে সেটা কিভাবে করব না, খুব সহজ, আমরা দুটো সংখ্যাকে যোগ করে দেবো, করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 + 3/2 মানে 5/2। এই 5/2টা হচ্ছে 2-এর চেয়ে বড় আর 3-এর চেয়ে ছোট। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো সংখ্যার মাঝখানে একটা মূলদ সংখ্যা বের করতে, যদি একটা মূলদ সংখ্যা বের করতে দেয়, ঠিক আছে। একইভাবে যদি আমাদের দেয় 4-এর 5, আচ্ছা 2/5 ও 4/5-এর মধ্যে একটি মূলদ, বা আরেকটু অন্য অঙ্ক দিচ্ছি, 1/3 ও 4/5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। তাহলে সেটা কি করব, একটা বের করতে দিয়েছে, এরও এই একই নিয়ম, আমরা কি করব, দুটো সংখ্যাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1/3 + 4/5 / 2 সমান 2, লসাগু 15, তাহলে 5 + 12। তাই 15টা হরে আছে, তাহলে নিচে নেমে আসবে, তাহলে উপরে যাবে 17/30, 17/30, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু দুটো সংখ্যার মাঝে যদি একটা করে মূলদ সংখ্যা বের করতে দেয়, আমরা এই পদ্ধতিতে বের করব। তারপর যদি সেটাকে সংখ্যা রেখায় বসাতে দেয়, দেখো যেমন এই 2 আর 3-এর মাঝখানে একটা বলেছিল, 5-এর 2 পেয়েছি, সেটাকে যদি সংখ্যা রেখায় বসাতাম, এটা যদি আমি সংখ্যা রেখায় বসাতাম, কি করতে, এইভাবে সংখ্যা রেখা টানতাম, 0 1 2 3 4 -1 -2, এটা 2 আর 3-এর মাঝখানে আছে, হরে 2 আছে মানে সমান 2 ভাগে ভাগ করব, তাহলে এখানে করব, এটা আমাদের হয়ে যেত 5/2, ঠিক আছে। এইভাবে এটাকেও চাইলে বসানো যাবে, শুধু এটা 0 আর 1-এর মধ্যে, তখন কিন্তু একটু অনেক বেশি ভাগ হয়ে যাবে, 30 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। যেমন তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে, দেখো কোষে দেখি 1.1-এ, ঠিক আছে, কোষে দেখি 1.1-এর 3-এর অঙ্কগুলো কি দিয়েছে দেখো, 3-এর অঙ্ক দিয়েছে 7 -4, 3/5, 9/2, এই ধরনের সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় বসাতে দিয়েছে, যেগুলো আমরা কিভাবে বসাতে হয় একটা করে যদি হয় দেখালাম, আমি শুধু একটা দেখিয়ে দিচ্ছি। কোষে দেখি 1.1, 3-এর দাগের ফি কত দিয়েছে, -13/4, এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় বসাতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যা রেখায় বসাতে গেলে কি করব, আগে আমরা সংখ্যা রেখাটা টেনে নিই, এটা মাইনাস আছে মানে মাইনাসের দিকে হবে, আর আমরা দেখে নেব যে এইটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আছে। তাহলে দেখো 4 আছে, 4/13, 4 3-এ 12 হয়, ছোট হচ্ছে, 4 4-এ 16 হয়, বড় হয়, তাহলে কি এটা 3 আর 4-এর মাঝখানে আছে, -3 আর -4-এর মাঝখানে আছে, 0 1 2 3 -1 -2 -3
-4, আরও চাইলে বড় করে নেওয়া যায়, -5। এবার 4 আছে, তাহলে সমান 4 ভাগে ভাগ করব। 3 আর 4-এর মাঝখানে আছে, তাহলে 1 ভাগ, 2, 3টে, দাঁড়িয়ে টানলে 4 ভাগ হয়ে যাবে। তাহলে এই প্রথম অংশটা আমাদের কত হচ্ছে? আচ্ছা 3, 3টাকে আমরা যদি এই ভাবি, 3টার যদি আমরা সমতুল্য ভগ্নাংশ ভাবি, 3/1 এটা ভগ্নাংশ বা মূলদ সংখ্যার আকারে লিখলে এর সমতুল্য ভগ্নাংশ, মানে হরে যদি আমরা 4 করতে চাই তাহলে লবকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 12/4, তাই তো? তাহলে এই -3টা কত ভাববো? -3টা হচ্ছে -12/4, তাহলে তারপরেই এই যে নাম্বারটা -13/4, তারপরে এটা কত? -14/4, -14/4, এইটা হবে আমাদের -15/4, ঠিক আছে? আর এই -4টা হচ্ছে -16/4। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকেই সংখ্যা রেখায় বসাতে পারবো। একইভাবে 4-এর অঙ্কগুলো যেটা দিয়েছে দেখবে যে দুটো সংখ্যার মধ্যে একটা করে মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। এগুলো কিন্তু কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইগুলো করে নেওয়া যাবে ওইভাবে। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, 4-এর দাগের IV। কি দিয়েছে না, 4-এর দাগের IV দিয়েছে -1 ও 1-2কে সংখ্যা রেখা, 1-2-এর মাঝে একটি সংখ্যা, মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে একটা বের করতে গেলে নিয়ম কি বলেছি? দুটো সংখ্যাকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে -1 প্লাস 1/2/2 সমান লসাগু 2। তাহলে এখানে উপরে হবে -2 প্লাস 1/2, এটা নিচে আসবে, তাহলে নিচে হয়ে যাবে 4, -2 প্লাস 1 করলে -1, তাহলে -1/4। এবার এটাকে যদি সংখ্যা রেখায় বসাই তাহলে একইভাবে সংখ্যা রেখা টেনে নিলাম, 0, 1, 2, -1, -2, 1-এর 4 আছে, তাহলে সেটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত। 0 থেকে 1-এর মধ্যে মাইনাস আছে মানে ঋণাত্মক দিকে যাবে, তাহলে এই জায়গায় হবে। হরে 4 আছে, তার মানে 3টে লাইন যদি টানি আমরা তাহলেই সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে -1/4, -2/4, আর এইটা -3/4, এটা হচ্ছে আমাদের -1 ছিল, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? আমরা আগে বের করে নিলাম যে এদের মাঝে একটি মূলদ সংখ্যা -1-এর 4, তারপর সংখ্যা রেখায় সেটা দেখলাম এবং এর তলে আমরা P লিখে দেবো। উত্তর কি লিখব? সংখ্যা রেখায় P বিন্দুর স্থানাঙ্ক -1/4, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু সমাধান করতে পারবো এগুলো, ঠিক আছে? দেখে নাও 3 আর 4, তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো নিজে করে নেবে। এবার তাহলে আমরা দুটো মূলদ সংখ্যা বা দুটো পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাগুলোর মাঝখানে যদি 1-এর বেশি সংখ্যা বের করতে দেয় তাহলে কিভাবে করব এবং সেটাকে কিভাবে সংখ্যা রেখায় বসাবো সেটা দেখব, ঠিক আছে? তো দুরকম হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিতে পারে অথবা একটা মূলদ সংখ্যা দিতে পারে। তো প্রথমে আগে পূর্ণ সংখ্যাটা দেখায়, তারপর মূলদ সংখ্যাটা সূত্র। তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর 6 দেখো, তো পেজ নম্বর 6-এ 19 নম্বর পয়েন্টটা দেখো। তো কি বলছে? 5 ও 6-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। 5 ও 6-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? এটার জন্য কি করব? এটার জন্য আমরা সমতুল্য ভগ্নাংশ শিখেছি, তাহলে সেই সমতুল্য ভগ্নাংশের ধারণা থেকে আমরা কি করব? এই 5 আর 6, এই 5 আর 6কে এর সমতুল্য ভগ্নাংশ লিখব, যার হরে এই যতগুলো মূলদ সংখ্যা বের করতে দিয়েছে তার চেয়ে 1 বেশি থাকবে, ঠিক আছে? তাহলে 5 আর 6-এর মধ্যে 6টা বের করতে, তাহলে 5কে প্রথমে আমরা ভাবতে পারি 5/1 আর 6কে আমরা ভাবতে পারি 6/1, ঠিক আছে? এবার
আমরা হরকে কি করব না হরকে হচ্ছে এই যতগুলো আছে তার চেয়ে 1 বেশি করব। তাহলে এর জন্য সমতুল্য ভগ্নাংশ 6 + 1 7, তাই তো? তাহলে আমরা যদি উপর নিচে 7 দিয়ে গুণ করি তাহলে 35/7। আর এটা কত লিখবো 7 এর জন্য 42/7। ঠিক আছে, এইটার জন্য আমরা এটা কথাটাকে লিখবো না প্রথমে 5 ও 6 সমতুল্য ভগ্নাংশ লিখি যার হর 6 + 1 = 7 থাকবে। ঠিক আছে, আমরা এটা লিখবো, লেখার পর এটা বের করে নেব। এবার তাহলে আমরা পেয়ে যাব, দেখো, সুতরাং 5 ও 6 মধ্যে 6টি মূলদ সংখ্যা আমাদের 5টা 35, তাহলে 36/7, 37/7, 38/7, 39/7, 40/7 এবং 41/7। ঠিক আছে, 6টা পেয়ে গেলাম। একইভাবে দেখো পেজ নম্বর 6 আর একটা দেখাচ্ছি 3 ও 4 মধ্যে। তাহলে 3 ও 4 মধ্যে 3টি মূলদ সংখ্যা নির্ণয় করো ও সংখ্যা রেখায় বসাও। ঠিক আছে, তাহলে এই দুটো বের করো। তাহলে প্রথমে কি করব, এই দুটো সংখ্যার কি আমরা সমতুল্য ভগ্নাংশ বের করব, যার কিনা হরে কত থাকবে 3টে বের করতে বলেছে, তাহলে 3-এর চেয়ে 1। তাহলে প্রথমে 3 ও 4 প্রথমে 3 ও 4 সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করি যার হর 3 + 1 = 4 হবে। ঠিক আছে, তাহলে 3কে আমরা যদি 3/1 ভাবি, এর 4 করতে গেলে কি 12/4, এটা 3, আর 4 মানে কত 16/4, এটা হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে, 3 ও 4 মধ্যে 3টি মূলদ সংখ্যা কি পাবো, 3 মানে 12/4 আর 4 মানে 16/4। তাহলে 12/4 পর থেকে কাউন্ট করব, তাহলে 13/4, 14/4 আর 15/4, এই 3টে। এবার যদি এদের সংখ্যা রেখায় বসাতে দেয়, তাহলে সংখ্যা রেখাটা আনি, হচ্ছে আমাদের সংখ্যা রেখা। আর যেহেতু পজিটিভে আছে এটা, তাহলে নেগেটিভে একদম মাঝামাঝি না করলে হবে। মানে এখানে আমরা 0, 1, এদিকে একটা -1, 2, 3, 4। ঠিক আছে, এবং 3 ও 4 মধ্যে 4টে করতে বলেছে, তাহলে 3 ভাগে ভাগ করলাম, 1টা 2টো 3টে। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল 13/4, 14/4 আর 15/4। এর আমরা নাম দিতে পারি PQR। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা কিন্তু দুটো পূর্ণ সংখ্যা যদি দেয়, তাহলে তাদের মাঝখানে 4টে হোক, 5টা হোক, 10টা, যতগুলোই দিক না কেন, আমরা তাদের মাঝখানে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা বের করতে পারবো। কি করতে হবে না, যতগুলো বার করতে দেবে আমরা সেই সংখ্যাটা সমতুল্য ভগ্নাংশ লিখব যার হরে তার থেকে 1 বেশি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা পদ্ধতি, দেখে নাও। এবার আমরা যেটা করব, এখানে তো আমরা পূর্ণ সংখ্যার মাঝখানে বের করলাম, এবার আমরা করব যদি দুটো মূলদ সংখ্যা দেয় এবং তাদের মাঝে বের করতে দেয়, তাহলে কি করে করব, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এর পরেরটা দেখাবো।
তাহলে ধরো যেটা বইয়েরই একটা দেখাই, ধরো 1/3 আর 2/5, 1/3 ও 2/5, এটা বইতে কতই আছে না 21 নম্বর প্রয়োগে করতে দিয়েছে। এদের মধ্যে বলেছে তিনটি মূলদ সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। তো এগুলোকে কিন্তু আমরা যদি আগের পদ্ধতিটায় করি হবে না যেতে, তাহলে একটু বড় হয়ে যেতে পারে, সময় লাগতে পারে। ঠিক আছে, এইগুলোর মধ্যে কিন্তু আমরা ক্লাস 8-এ একরকম ভাবে করছিলাম, সেটা একটু মনে করিয়ে দিই। ধরো প্রথমে আমরা করতাম কি না, এদের হরগুলোকে সমান করতাম, মানে 1/3 আর 2/5, এদের হরগুলো যদি সমান করতে চাই তাহলে এটা 5 দিয়ে গুণ করলে 5/15, আর এটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10/15। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে কিন্তু আমরা পেতে পারি কি 6/15, 7/15, 8/15, 9/15, এরকম আমরা 4টে পেয়ে গেছিলাম। কিন্তু আমাদের যদি এখানে এইভাবে আরও তারপর যদি আমরা আরও এটাকে এই সংখ্যা দুটোকে আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, ওপর নিচে সমতুল্য, তাহলে আরও বেশি পাবো আমরা। এইভাবে আমরা করেছি, কিন্তু এইভাবে করলে কি এক্স্যাক্ট তিনটে একদম মাঝ বরাবর সমান ভাগে ভাগ সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু আমরা 4টে পেয়ে গেলাম। আবার কখনো কখনো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 1/2 আর 1/3 এদের মধ্যে বের করতে দিয়েছে, তাহলে এটা সমান হচ্ছে 2/6, এটাকে 3/6। এখন এই দুটোর মধ্যে যদি একটা বের করতে দিত তাহলে আবার আমরা এটাকে করতাম 2 দিয়ে গুণ করে, 2 দিয়ে 4/12, এটাকে যদি 2 দিয়ে গুণ করতাম 6/12, তখন এদের মাঝখানে আমরা একটা পেতাম 5/12। একইভাবে আমরা যদি এদের মাঝখানে দুটো বের করতে চাই, ঠিক আছে, তাহলে এটাকে আবার 3 দিয়ে যদি গুণ করি 6/18, এটাকেও যদি 3 দিয়ে গুণ করি 9/18, তারপরে এদের মাঝখানে পেতাম 7/18 আর 8/18। এখন এইভাবে করা যাবে, কিন্তু এইভাবে করলে কি আমাদের যদি বলে 10টা 12টা বের করতে, তাহলে কিন্তু এইভাবে করতে করতে অনেক সময় লাগতে পারে। ঠিক আছে, বা হরগুলোর সংখ্যাও যদি অনেক বড় থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। ওই জন্যে আমরা কিন্তু একটা নতুন পদ্ধতি শিখবো। কি পদ্ধতি সেটা দেখো, সেটা বলছে, দেখো তোমাদের বইয়েরই 6 নম্বর পাতায় একদম উপরের দিকে দেখো না, এই যে সংখ্যাগুলো আমরা ধরে নিচ্ছি যে দুটো আমাদের সংখ্যা দিয়েছে এক্স ও ওয়াই, যেখানে এক্স লেস দেন ওয়াই, প্রথম সংখ্যাটা ছোট দ্বিতীয় সংখ্যাটা বড়, এরকম দুটো আমাদের সংখ্যা দিয়েছে। এবং এদের মধ্যে এরা দুজন মূলদ সংখ্যা, এদের মধ্যে এনটি মূলদ সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, এটা দিয়েছে। ঠিক আছে, তো এটা যদি বের করতে দেয় তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটা পদ বের করব, সেই পদটাকে আমরা বলবো ডি। এই ডিটা কি, ডি সমান হচ্ছে ওয়াই মাইনাস এক্স, মানে বড়টা থেকে ছোটটা বাদ দেবো, বাই যতগুলো সংখ্যা বের করতে দিয়েছে তার চেয়ে 1 যোগ n+1। এই ডি এর ভ্যালু বের করব। ডি এর ভ্যালু বের করার পর আমরা যেটা পাবো, এরপরে আমাদের এই দুটোর মধ্যে ছোট সংখ্যা কি 1/3, বা এখানে এক্স আর ওয়াই এর মধ্যে এক্স, তার ফলে আমাদের যদি তারপরে যদি এন খানা বের করতে দেয় তাহলে আমরা যদি এন খানা সংখ্যা এরম ভাবে পাবো, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d করে এইভাবে করতে করতে এক্স প্লাস এন ডি অবধি যাব। ঠিক আছে, এন তম পদ অবধি, মানে আমরা ডি এর সঙ্গে 1 2 3 4 করে গুণ করতে থাকবো, এবং সেটা আমাদের একদম প্রথম যে ছোট পদটা ছিল তার সঙ্গে যোগ করতে থাকবো করে, এইভাবে কিন্তু আমরা এন খানা মূলদ সংখ্যা এক্স আর ওয়াই এর মাঝখানে পেয়ে যাব। যেমন এইটা আমি করে দেখাচ্ছি, দেখো বলেছে 1/3 আর 2/5 মধ্যে 3টে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে 1/3 আর 2/5 মধ্যে ছোটকে 1/3, তাহলে প্রথমে আমরা ডি এর ভ্যালু বের করব। তাহলে এই অঙ্ক অনুযায়ী ডি সমান কি হবে, 2/5 মাইনাস 1/3, বাই বের করতে কটা বলেছে 3টে, আমরা এখানে কি বলেছি n+1, যতগুলো বের করতে বলে তার চেয়ে 1 বেশি, তাহলে এখানে লিখবো 3+1 সমান, আমরা n এর মান কি পেয়ে যাব, লসাগু 15, তাহলে 3 × 6 -5 বাই 4 সমান, এই 15টা 4-এর সঙ্গে
গুণ হয়ে যাবে, তলায় চলে যাবে 60, 60 আর উপরে 1। তাহলে আমরা ডি এর ভ্যালু পেলাম 1/60। এবার এই ভ্যালুগুলো কি করে পাবো না, এক্স প্লাস ডি ভ্যালু কত বেরিয়েছে 1/60। এক্স এর ভ্যালু আমাদের এই অঙ্কটায় কত 1/3, তাহলে 1/3 প্লাস 1/60। তারপরের ভ্যালুটা কত হবে 1/3 প্লাস কি বলেছি 2d হবে, তাহলে ডি এর মানে এটা 2d মানে কত 2/60। এটা কিন্তু কাটাকুটি করার দরকার নেই, তাহলে আমাদের হিসাবটা সহজ হবে। তারপরে 1/3 প্লাস 3d, তাহলে 3/60। আমাদের তিনটে বের করতে বলেছে, তাহলে হয়ে গেল। এবার 60 আর 3 এর লসাগু কত 60ই হয়, 60। 60কে 3 দিয়ে ভাগ করলে 20, তাহলে 20 প্লাস 1 সেম 60, 20 প্লাস 2 20 প্লাস 3। তাহলে আমাদের ভ্যালু কত বেরিয়ে গেল 21/60, 22/60 আর 23/60। এগুলো কিন্তু কাটবে না, কিছু কাটাকুটি যায় কাটবে না, তবে মান ঠিক করে তোমরা সংখ্যা রেখায় বসাতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা নাম্বারগুলো বের করে নিতে পারবো। এরকম একটা অঙ্ক বইতেও করে দেওয়া আছে 1/7, 17 নম্বরটা দেখো 1/7 সরি 18টা 3/5 আর 4/5 মধ্যে 5টা মূলদ সংখ্যা নির্ণয় করতে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একবার দেখে নাও পেজে 6 দেখে নিয়েছো। আচ্ছা, এবার অনুশীলনীতে দেখো, অনুশীলনীতে আমি একটা অঙ্ক করে দিই। 1/5 এবং 1/4 এদের মধ্যে 3টে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমরা এইভাবেই করব। দেখো কোষে দেখি 1.1 এর কোষে দেখি 1.1 এর 7 অঙ্কটা কত দিয়েছে 1/4, 5, 1/5, 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাও একইভাবে দেখো 1/4 আর 1/5 এর মধ্যে ছোট কে 1/5। তাহলে আমরা প্রথমে কি করব 1/5 লেস দেন 1/4, তাই তো। তাহলে আমরা প্রথমেই ডি এর ভ্যালু বের করব। তাহলে ডি সমান কত হবে 1/4 যেটা বড় মাইনাস 1/5 বাই এই যতগুলো বের করতে দেবে তার চেয়ে এক বেশি, মানে এন খানা বের করতে দেয়, এখানে 3টে বের করতে দিয়েছে, 3 প্লাস 1 সমান 4 সমান 1/80। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে সুতরাং 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কি কি পাবো, ফর্মুলাটা একবার লিখি। ছোটটার সঙ্গে যোগ হবে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d আর এক্স প্লাস 3d। তাহলে হয়ে যাবে 1/5 প্লাস 1/80, 1/5 প্লাস 2/80, 1/5 প্লাস 3/80। তাহলে 80 আর 5 এর লসাগু কত 80 সমান 5 ষোলম 80। তাহলে 17/80, 18/80 আর 19/80। ঠিক আছে, এই তিনটে আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখবে যে 1/5টা দেখো 1/5 যদি সমতুল্য ভগ্নাংশ লিখি, মানে উপরে যদি আমরা 16 দিয়ে গুণ করি 16/80 পাচ্ছি, তাই তো। আর একইভাবে 1/4টাকে যদি ভাবি আমরা 16 দিয়ে গুণ করি, সরি 20 দিয়ে যদি গুণ করি, মানে 80 আনতে চাইলে কত 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20/80 হবে এর সমতুল্য ভগ্নাংশ।
ঠিক আছে, তাহলে এই দুটোর মাঝখানে এই তিনটে আছে, 16/80 আর 20/80 মাঝখানে। ঠিক আছে, ওকে। তাহলে 1.1-এর বাকি অঙ্কগুলো, আচ্ছা একবার সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে তোমাদের লিখিয়ে দিয়েছি, 4টি মূলদ সংখ্যা লিখতে পারবে, এখানেই এগুলোও মূলদ সংখ্যা সবই। ওকে, আচ্ছা 0 কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা p/q আকারে লিখতে পারি। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন কথা বলছি। তাহলে 0কে আমরা তো লিখতে পারি 0/5, যেখানে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে 0 একটা মূলদ সংখ্যা, শুধু তলাটা না হলেই হবে। আচ্ছা 3-এর গুলো বলে দিয়েছি, 4-এর গুলো শিখিয়ে দিয়েছি, 5-এর 6-এর কিভাবে করতে হবে দেখিয়েছি। আচ্ছা 7-এরটা করে দিলাম। এবার দেখো 8-এর বক্তব্যটা, দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ সর্বদাই পূর্ণ সংখ্যা হয়, সত্য। দুটো পূর্ণ সংখ্যার ভাগ কি সর্বদা পূর্ণ সংখ্যা হবে? না, হবে না। তলায় যদি 0 থাকে, ভাজক যদি 0 হয়, তাহলে হবে না। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। আটের সত্য মিথ্যাগুলো দেখো, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ সর্বদাই আমরা পূর্ণ সংখ্যা পাই, ঠিক সত্য। আর দুটি পূর্ণ সংখ্যা ভাগ কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা হয় না, ভাগ হলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হয়ে যেতে পারে, তাহলে সর্বদা পূর্ণ সংখ্যা পাই, এটা মিথ্যা। আর 9-এরটা, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ, দেখো ভাগ ব্র্যাকেটে ভাজক 0 নয়, তাহলে সব সময় কি পাবো আমরা? একটা মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, ওকে। তাহলে 1.1টা এখানে শেষ হলো। পরের ক্লাসে তাহলে আমরা 1.2 অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব।